সিনিয়র আপু যখন বউ প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। খুব সকালবেলা বালিশের নিচে মাইকেল জ্যাকসনের ইউ আর নট অ্যালোন, আনাদার ডে হ্যাজ গন, আই এম স্টিল অল অ্যালোন, হাউ কুড দিস বি, ইউ নট হিয়ার উইথ মি গানটা বেজে চলছে। মেজাজটা খারাপ হয়ে গেল। এই সকালবেলা আবার কে ফোন দিল? মোবাইলটা হাতে নিয়ে দেখি ঈশিতা আপুর ফোন। আমি, হ্যালো আপু, এত সকালে ফোন দিছেন, কোনো সমস্যা? আপু, না কোনো সমস্যা না, তোর জন্য পিঠা বানাইছি, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের বাসায় চলে আয়। আমি, না আপু এখন আসবো না, ঘুমাবো এখন। আপু, ওই সারাদিন খালি ঘুম আর ঘুম, রাতে কি চুরি করস নাকি? 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসবি, না হলে তোর খবর আছে আজকে। আমি, 10 মিনিটের মধ্যে কিভাবে আসবো তোমাদের বাসায়? রিক্সা দিয়ে যেতে 30 মিনিট লাগে। আপু, তাহলে তোর বাইক নিয়ে চলে আয়। আমি, না বাইক নিয়ে আসতে পারবো না, বাইকের একটু সমস্যা হয়েছে, ঠিক করার জন্য মানিক মামার গ্যারেজে দিছি। আপু, তাহলে রিক্সা দিয়ে চলে আয়। আমি, আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই কথা বলে ফোন রেখে দিলাম। যাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নি, আবার দেরি করে গেলে আপু বকা দেবে। আমি, ফ্রেশ হতে হতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি ফারিয়ান আহমেদ ফারাবি, মা বাবার একমাত্র আদরের ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করতেছি। আর এতক্ষণ যার সাথে ফোনে কথা বললাম সে আমার একমাত্র খালাতো বোন, নাম ঈশিতা আক্তার ঝুমুর, খালাখালুর একমাত্র মেয়ে। ওনার বাবা সেনাবাহিনীতে, বর্তমানে কাতারে আছে। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার সুন্দরী মেয়েরার মতো আপুর ভিতরে রকম অহংকার বোধ নাই, কিন্তু একটু রাগ বেশি। একবার রেগে গেলে আপু কি করে না করে হয়তো সে নিজেও জানে না। আর আমি এটাও জানি, বেশি রাগী মেয়েরা আর যাই করুক কখনো মিথ্যার ধার ধারে না, যা বলবে একদম সরাসরি বলেই ফেলবে। আপু সেই রাগকে কন্ট্রোলে আনতে গেলে যে কোনো ব্যক্তি আপুর পিছনে কম করে হলেও 30 মিনিট ব্যয় করতে হবে, কিন্তু চলাফেরা একবারে সাধারণ মেয়েরার মতোই চলে। যাজ্ঞা সে কথা যা বলতেছিলাম, আপু আমার সাথে একই ভার্সিটিতে লেখাপড়া করে, কিন্তু আমার থেকে 1.5 বছরের সিনিয়র, তাই তাকে সিনিয়র আপু বলে ডাকি। কিন্তু ওনাকে আপু বললে রাগ করে আমাকে বলে তার নাম ধরে ডাকার জন্য। জানি না কি জন্যে বলে তার নাম ধরে ডাকার জন্য, সব সময় খালি আমাকে ধমকের ওপরে রাখে। আচ্ছা যাজ্ঞা সে কথা। ফ্রেশ হয়ে বন্ধুর বাইক নিয়ে রওনা দিলাম। 10-12 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। একবার কলিং বেল চাপ দিতেই আপু আয়েশা দরজা খুলে দিল। আপুকে দেখে তো টাসকি খেয়ে গেলাম। আমার প্রিয় নীল কালারের একটা ড্রেস পরেছে, দেখতে একদম নীলপরি লাগতেছে। আমার মনে হয় স্বর্গ থেকে আসা কোনো অপ্সরীর সামনে দাঁড়িয়ে। আপু আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, এভাবে কি দেখিস? আমার তো সন্দেহ হচ্ছে এটা মনে হয় আমার আপু না। এমন সুন্দর করে আপু কখনো আমার সামনে আসে নাই। আমার মনে হয় সকাল সকাল কোনো জিনপরীর সামনে দাঁড়িয়ে আছি। আমি, আমার হাঁ করে তাকিয়ে থাকা দেখে আপু আবারও বলল, ওই এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখিস? মুখের ভেতরে মশা যাবে তো? আমিও কম যাই কি, আমিও বলে উঠলাম, এমন সুন্দরী বড় আপু যদি পরি সেজে দাঁড়িয়ে থাকে তাহলে তো যে কেউই হাঁ করে তাকিয়ে দেখবে। আর আমি তো ছোট্ট মানুষ, কখনো পরি দেখি নাই, আর আজ হঠাৎ করে পরি দেখব কল্পনাও করি নাই, তাই কোনটা খোলা কোনটা বন্ধ টের পাই নাই। আপু হাসতে হাসতে বলে, আমাকে এই প্রথম দেখতেছ তো নাকি? না আপু, আগে তো তোমাকে কখনো এই পরীর বেশে দেখি নাই, তাই আর কি। আপু আবারও হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না। আমি, কি যে বলো না আপু, পাকামো করব কেন? সত্যি আপু, তোমাকে আজকে পরীর মতো লাগতাছে। আবারও আপুর হাসি। আমার মনে হয় আমি কোনো এক অজানা জগতে বিচারণ করছি। আমার হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেছে। আমি ঘরের মধ্যে আছে বোধহয়, তাই হাতে একটা চিমটি কাটলাম। ওমা, ব্যথা পাইছি? না, আমি বাস্তবে আছি। আপু আমার হাতে চিমটি কাটা দেখে বলতেছে, কি পাগলামো করতেছিস? না পাগলামো না আপু, তোমাকে কখনো এই ড্রেসে দেখি নাই তো, তাই একটু কনফিউজ ছিলাম। তুমি কি আসলে তুমি নাকি তোমার বেশে কোনো পরী? আসলে ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন, বড় আপুর সাথে প্রেম করব। আমার বন্ধুরা প্রায়ই বলে বড় আপুর সাথে প্রেম করলে নাকি আদর ভালোবাসা বেশি পাওয়া যায়, সাথে শাসনও। তারপরে থেকে মনে মনে প্রতিজ্ঞা করছি, প্রেম করলে বা বিয়ে করলে বয়সের বড় আপুকেই করব। তারপরে থেকে বড় আপুদের দেখলেই মনের ভিতরে লক্ষ কোটি শিহরণ জেগে ওঠে। জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা, আর পূরণ হলেও আমাদের সমাজ মেনে নেবে কিনা। আগে কোনো বড় আপুর সাথে প্রেম হোক, তারপরে ভাবা যাবে। এখন আজাইরা চিন্তা মাথায় আনলে মাথায় ঘুরতে থাকবে। যাজ্ঞা, এখন যে কথা বলতেছিলাম। আপু জোরে হেসে উঠে বলে, আমি তো ভাবতেছি এই ড্রেসে খারাপ লাগতেছে আমাকে। কি বলতেছো আপু, তোমার কি চোখ উঠছে নাকি? সত্যি তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। আবারও আপুর হাসি। এই সময়টা যদি কয়েক যুগের জন্য থমকে যেত কত না ভালো হতো। আপুর সেই মুক্তা ঝরা হাসি দেখতে থাকতাম সেসব যুগ ধরে।
আমি জানি আপু আমার প্রশংসায় অনেক খুশি হয়েছে। আসলে সব মেয়েরাই নিজের প্রশংসা করলে অন্যরকম একটা খুশি হয়। আপুও তার ব্যতিক্রম না। আমি মনে মনে বলি, আপু এভাবে হাসি দিও না, তাহলে আমি সত্যি হার্ট অ্যাটাক করব। আপু বলে, বিড়বিড় করে কি বলিস? না কিছু না, দেখ তোর পছন্দের কত রকম পিঠা বানাইছি। ওয়াও, এত পিঠা তুমি বানাইছ? তো কে বানাবে? না, আমি ভাবলাম খালামণি বানাইছে। আম্মু তো কালকে রাতে নানুর কাছে গেছে। কেন, কি হয়েছে নানুর? না কিছু হয়নি, এমনি অনেক দিন ধরে নানুকে দেখেনি, তাই আর কি। আপু, আচ্ছা ঠিক আছে, এখন কথা কম বলে খানা শুরু কর। আমি, তুমি খাবে না? কেন, তুই একাই খাবি নাকি? আমি, কি বলছি, নাকি আমি একা খাবো? আপু, তাহলে জিজ্ঞাসা করলি কেন? আচ্ছা ঠিক আছে, সরি, এখন বস। খানার সময় আপু বারবার আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমিও মাঝে মাঝে আপুর দিকে লক্ষ্য করি। 2-3 বার চোখে চোখে হয়ে গেছে। আপু একটু লজ্জা পেয়েছে বোধহয়। এরপরের থেকে আর তাকায় না। দুজনে খানা শেষ করে আমি সোফায় গিয়ে বসলাম। আমি রিমোট নিয়ে টিভি অন করব, তখনই আপু আয়েশা আমার পাশে বসল। আপু আমার একবারে কাছে বসার কারণে আপুর চুলগুলো আমার গালে বাড়ি খাচ্ছে। যখনই আমি চুলগুলো সরানোর জন্য ঘাড় ঘুরিয়েছি, তখন চুলগুলো আমার নাকে বাড়ি খাচ্ছে। মনে হয় কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছে, তাই চুলগুলো ভেজা। আর সেই ভেজা চুল থেকে কি এক অজানা ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণে আমাকে মাতাল করে তুলতেছে। পৃথিবীর যে কোনো পারফিউমকে হার মানাবে। আপু ওই চুলের ভেতরে যদি সারাক্ষণ নাক ডুবিয়ে রাখতে পারতাম। এমন সময় আপু আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওই, আমার চুল হাত দিয়ে নাড়তেছ কেন? আপুর ধাক্কাতে বাস্তবে ফিরলাম। না, তোমার চুলগুলো খুব সুন্দর, তাই মনে মনে চিন্তা করতেছি যে আমার বউ হবে, তার চুলগুলো যেন তোমার মতো হয়। আপু, বউয়ের বড় চুল দিয়ে কি করবি? আমি, বউকে শাসন করলে বড় চুল থাকলে সুবিধা, চুলের মুঠি ধরে 2 গালে থাপ্পড় দেওয়া যায়। আপু, আর আমি তোকে এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। কি বলতেছ? তুমি আমার দাঁত ফালাবে কেন? আমার বউকে মারলে আমার বউ এসে আমাকে থাপ্পড় দিতে পারে, তুমি দিবে কেন? আপু আমার কথা শুনে একটু লজ্জায় পড়ে গেছে। তারপর জিহ্বায় কামড় দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা বাদ দাও, লজ্জা পাওয়ার কিছু নেই, ভুলে হয়তো মুখ দিয়ে বের হয়ে গেছে। আপুর মনের কথা মুখ দিয়ে যা বের হয়েছে সত্য বের হয়েছে। তোকে আমি আমার জুনিয়র বর বানাবো। আপু আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়েছে। লজ্জা পাইলে আপুকে এত সুন্দর লাগে কেন? তারপর আপুকে বললাম, এখন কি চলে যাব? আপু, না, দুপুরে লাঞ্চ করে তারপর বাসায় যাবি। দুপুরে আমি নিজে রান্না করব, আর বিকালে সাদে আসবি, আড্ডা দিব। না আপু, বিকালে আসতে পারবো না, বিকালে আমার একটা খেলা আছে। ওই, কিসের খেলা? তোরে না বলছি খেলাধুলা না করার জন্য? কিছুদিন আগে খেলতে যেয়ে পা ভাঙছে, মনে নাই? আমি যা বলছি তাই করবি, বিকালে সাদে আসবি। একটু ধমক দিয়ে। আমি আবার আপুকে একটু ভয় পাই, তাই ভয়ে বললাম, আসবো। আপু, তোর মোবাইলটা দে তো। আমি, মোবাইল দিয়ে কি করবে? আপু, তোরে বলছি মোবাইলটা দিতে, দে, এত কথা বলিস কেন? আচ্ছা ঠিক আছে, এই নাও। আপু মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করল, হঠাৎ করে বলে উঠল, এ কি, তুই রিয়াকে গতকাল রাতে মেসেজ করছ? তোর এত বড় সাহস! তোরে না বলছি ওই মাইয়ারে মেসেজ না করার জন্য? না আপু, ও তো আমার ফ্রেন্ড, তাই নাতে ওকে একটা গুড নাইট মেসেজ দিলাম আর কি। ফার্দার আর যদি দেখি ওই মাইয়ারে তুই মেসেজ করছ, তাহলে তোর খবর আছে। একটু ধমক দিয়ে। আমি, আমার বন্ধুরে মেসেজ দিব না তো কাকে দিব? আপু, কেন, আমাকে মেসেজ দিতে পারিস না? তুমি আমার বড় আপু, তোমাকে মেসেজ দিব কেন? বড় আপুরে কি সব মেসেজ দেওয়া যায়? ওই, তোরে না বলছি আমাকে আপু না বলার জন্য? একটু লেগে তো কি বলে ডাকবো? ঈশিতা বলে ডাকবি। কি বলতেছ? বড় আপুকে কেউই নাম ধরে ডাকে? আমি তোকে যা ডাকতে বলছি তাই বলে ডাকবি। আর যদি আপু বলছত, তো মুখে এমন একটা পালস দেব না, সারা জীবনের জন্য আপু বলা বন্ধ হয়ে যাবে। তাহলে তো আমি কথা বলতে পারবো না, প্লাস বিয়ে শাদিও করতে পারবো না। কথা বলার সাথে বিয়ে শাদির কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। বউকে মিষ্টি বউ ডাকতে পারবো না, প্রতিদিন সকালে গুড মর্নিং, রাতে গুড নাইট বলতে পারবো না, বউ দুপুরে লাঞ্চ করছে কিনা বলতে পারবো না, ডিনার করছে কিনা বলতে পারবো না, গোলাপ দিয়ে বউকে অনেক ভালোবাসি বলতে পারবো না, সুন্দর সুন্দর দিনগুলোতে বউকে ফুল দিয়ে উইশ করতে পারবো না। তোকে যে বিয়ে করবে, সে তোর মুখের না বলা কথাগুলো সে তার মন দিয়ে বুঝে নিবে। এমন মেয়ে কি আছে নাকি জগতে যে আমাকে তো ভালোবাসবে? আপু, আছে, তোর আশেপাশে আছে। কি বলতেছ তুমি, মাথা নষ্ট? এমন মেয়ে আমার আশেপাশে আছে? আমার তো চোখে পড়ে নাই এমন মেয়ে যে আমার মনের ভাষা বুঝবে। আপু, তোর চোখে পড়ে নাই, কিন্তু তুই তার চোখে পড়ে গেছত। আমি, কে সে যার চোখে আমি পড়ে গেছি, যে আমাকে এমন ভালোবাসবে, যে আমার মুখের কথা তার অন্তর দিয়ে বুঝে নিবে? দেখ আপু, আজাইরা টেনশন দিও না, তাহলে কিন্তু রাতে ঘুমাতে পারবো না। ওমা, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ওই শয়তান, তুই আমারে আবার আপু বললি কেন? সরি আপু, থুক্কু ঈশিতা। ছি, লজ্জা করে বড় আপুর নাম ধরে ডাকতে? কি, দাঁড়া, তোর লজ্জা বাইর করতেছি। দেখো আপু, একদম আমার কান ধরবা না। থু,
থুক্কু ঈশিতা, তুই আবার আপু বলছ? অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ দিয়ে আপু বের হয়ে যায়। প্লিজ আমার কান ছাড়ো, আমি ব্যথা পাইতেছি। না, আজ আর ছাড়ছি না, প্লিজ ছাড়ো, আর আপু বলবো না, প্রমিস। তাহলে 10 বার আমার নাম নিয়ে তসবি জাপো, ঈশিতা ঈশিতা ঈশিতা, এভাবে। কি গুন্ডি মেয়ে বাপরে, মনে মনে। কি হলো, বলছো না কেন? বলতেছি তো, ঈশিতা ঈশিতা ঈশিতা। এভাবে 10 বার বলার পর আমি বললাম, সেই মেয়েটাকে বলো না প্লিজ যে আমাকে এত ভালোবাসবে। আছে, কিছুদিন পরে দেখবি তুই নিজে ওর কাছে ধরা দিবি। আপু থুক্কু ঈশিতা। আপু এখন আবার টেনশন বাড়ায় দিছে। আপনারা আবার বইলেন না যে আমি আপু বলছি। কে সেই মেয়ে যে আমাকে এত ভালোবাসবে? আমার সিনিয়র নাকি জুনিয়র? সুন্দর না কালো নাকি শ্যামবর্ণ? তার চেহারা কি মায়াবী নাকি মায়াবী না? তার চুলগুলো খাটো নাকি বড়? না, আর ভাবতে পারছি না। যে আমাকে এত ভালোবাসবে সে নিজেই আমার কাছে এসে ধরা দিবে। এখন এটা নিয়ে ভাবলে মাথায় আর কিছু ঢুকবে না। 1 সপ্তাহ শুধু এটাই মাথায় ঘুরবে। তাই এই চিন্তা বাদ। ওই কি ভাবিস? কই কিছু না। তাহলে মুড অফ করে বসে আসোস কেন? না, এমনি। এখন আমার মোবাইল দাও। এই নে তোর মোবাইল। এখন কফি খাবি? তুমি আমার জন্য কফি বানাবে? কেন, তোকে বুঝি আগে কফি বানিয়ে দেয়নি? দিয়েছ, কিন্তু এরকম মিষ্টি করে বলো নাই তো কখনো। সবসময় মেজাজ ঠিক থাকে না। এখন কফি খাবে কিনা বল। আচ্ছা ঠিক আছে, আমি আনতেছি। আমি মোবাইলটা হাতে নিয়ে আমার বন্ধু শামীমকে কল করব, বলবো যে আজকের ক্রিকেট ম্যাচ খেলবো না। এমন সময় দেখি মোবাইলের রিংটোন বেজে উঠল, ইউ আর নট অ্যালোন, অ্যানাদার ডে হ্যাজ গন, আই এম স্টিল অল অ্যালোন। আমি মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি রিয়া ফোন দিয়েছে। রিয়া হলো আমার চাচাতো বোন, বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ডস। ছোট থেকে ওর সাথে বড় হয়েছি। একই সাথে একই স্কুলে, একই কলেজে, একই ভার্সিটিতে লেখাপড়া করতেছি ওর সাথে। মেয়েটা অসম্ভব ভালো। ও ওর সবকিছু আমার কাছে শেয়ার করে, আমিও আমার সবকিছু ওর কাছে শেয়ার করি। ফোনটা রিসিভ করলাম। আমি, হ্যাঁ বল। রিয়া, কোথায় তুই? আমি তো খালামণির বাসায়। কেন, কি হয়েছে? রিয়া, তুই এখন আমার সাথে একটু দেখা করতে পারবি? কণ্ঠটা একটু কাপা কাপা করে। আমি, আচ্ছা ঠিক আছে, কোথায়? রিয়া, আমাদের বাগানের পিছনে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই বলে ফোনটা রেখে দিলাম। সামনে তাকিয়ে দেখি আপু কফির মগ হাতে অগ্নিদৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছি আপুর এই অগ্নিদৃষ্টি দেখে। আমি রিয়ার সাথে দেখা করব, আপু কি শুনে ফেলছে? আরে ধুর, আপু শুনলেই কি, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে দেখা না করলে কার সাথে দেখা করব? তারপরও আমি ভয়ে ভয়ে আপুকে আমতা আমতা করে বললাম, আপু, রিয়ার নাকি কি সমস্যা, ওর সাথে একটু দেখা করতে যেতে হবে। চাইয়া দেখি আপু যে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। আমি ভয়ে আপুর দিকে তাকাতেই পারতেছি না, তাই আমি উঠে দরজার দিকে যাব। তখনই পেছন ফিরে তাকিয়ে দেখি আপু 2টা কফির মগ ফ্লোরে জোরে আছাড় মারছে, আর রাগে আপুর চেহারা লালো বর্ণ ধারণ করেছে, আর আমার দিকে অগ্নিবৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আজকে তো আমার খবর আছে। আমি ভয়ে আস্তে আস্তে আপুর সামনে গিয়ে এমনি জিজ্ঞাসা করব, আল্লাহ, এখন আমি কি করব? আজকে তো আমার খবর আছে। আমি ভয়ে আস্তে আস্তে আপুর কাছে গিয়ে এমনি জিজ্ঞাসা করব। ঠাস! আমি তো কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছি। আপু আমাকে এত জোরে থাপ্পড় মারবে তা আমি কল্পনাও করিনি। আমি গালে হাত আপুর দিকে তাকালাম। রাগে আপুর চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আসলে সুন্দরী মেয়েরা রাগলে সরাচর তাদেরকে অসম্ভব সুন্দর লাগে। তখন বারবার তাদের প্রেমে পড়তে মন চায়। যাই হোক, আমি গালে হাত দিয়ে আপুকে কিছু বলতে যাব, তখন আপুর চিল্লিয়ে উঠে বলে, তুই আর আমাদের বাসায় আর আসবি না, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি তো ভেবে পাই না এখানে এত রাগ করার আর থাপ্পড় দেওয়ার কি আছে। আমি কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি। বাপ রে, গালটা প্রচুর ব্যথা করতেছে। মেয়েরার এত শক্তি কোথা থেকে আসে? না, গলাটা শুকিয়ে গেছে। যাই, রিয়ার সাথে দেখা করার আগে মালিক চাচার দোকানে গিয়ে 1 বোতল মিনারেল ওয়াটার খায়। চাচার দোকানে গিয়ে বললাম, চাচা, একবারে ঠান্ডা ফ্রেশ মিনারেল ওয়াটারের একটা বোতল দাও তো। চাচা, কেন, এত ঠান্ডা দিয়ে কি করবি? আমি, আর বইল না, চৈত্র মাসের মাটি যেমন পানির জন্য হাহাকার করে, আমার বুকটাও এখন এরকমভাবে পানির জন্য হাহাকার করতেছে। চাচা, কেন, কারো কাছ থেকে দৌড়ানি খেয়ে আসছিস নাকি? আমি, কেন, দৌড়ানি খেয়ে আসবো কেন? আমি কি চোর নাকি লুচ্চা? চাচা, তা হতে যাবি কেন? তাহলে জিজ্ঞাসা করলে কেন দৌড়ানি খেয়ে আসছি নাকি? চাচা, না, সকাল সকাল এত ঘেমে আসছিস ঠান্ডা পানি খাবার জন্য, আর তোর গালের অবস্থা এরকম কেন? আমি, কেন, কি হয়েছে? চাচা, তোর গালে তো দেখি 5 আঙুলের দাগ। গুন্ডি মেয়ে, 5 আঙুলের দাগ ফেলে দিয়েছে গালে, আমিও দেখে নেব। আপুকে বললাম আর কি মনে মনে। ও কিছু না, পানির বোতল দাও। আর সাউন্ড বক্সে এটা কি গান লাগিয়েছ? টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে।
এটা একটা গান হলো, ফালতু গান। আজকাল এসব গান মানুষ শোনে, বন্ধ কর। চাচা, আচ্ছা বাবা, এত রাগ করার কি আছে? আমি, রাগ করি নাই, গানটা অফ কর। গানটা অফ না করলে আমার রাগ উঠে যাবে। তোর রাগ তোলার দরকার নেই বাবা, এই নে, গান অফ করে দিছি। তোর পানির বোতল। আমি, পানির বোতলটা হাতে নিয়ে এক টানে বোতলের অর্ধেকটা পানি খেয়ে ফেললাম, আর বাকি বোতলের অর্ধেক পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। আর একটা সিগারেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছি, আপু এমন রিয়্যাক্ট করার কারণ কি যে আমারে এত জোরে থাপ্পড় মারবে? একদিকে আপুর এমন বিহেভ, অন্যদিকে রিয়ার জরুরি তলব। আচ্ছা, একটা কথা, আপু তো জানে রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে আপু রিয়াকে দেখতে পারে না কেন? রিয়ার কথা শুনলে এত রিয়্যাক্ট করে কেন? তার মানে কি আপু আমাকে মনে মনে পছন্দ? না না না, কি যাতা ভাবতেছি আমি। আপু পুরা ভার্সিটির সেরা সুন্দরী, ভার্সিটির সিনিয়র জুনিয়র সবারই আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সে আপু কিনা আমাকে পছন্দ করবে? সারা জীবনের স্বপ্ন ছিল বড় আপুর সাথে প্রেম করব, তাই বলে নিজের আত্মীয় স্বজনের ভিতরে বড় আপু। আর আপুকে কখনো এরকম গভীরে নিয়ে ভাবি নাই। আর আমার আব্বু তো মাশাল্লাহ লাখের ভিতরে একজন ব্যক্তি, জিন্দেগিতে মেনে নেবে না। না না না, এটা সম্ভব না। আত্মীয় স্বজন, সমাজ বা কেউই এটাকে মেনে নেবে না। আপুর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আপু রাগ করলে করবে। আবারও ফোন। ইউ আর নট অ্যালোন, অ্যানাদার ডে হ্যাজ গন, আই এম স্টিল অল অ্যালোন, হাউ কুড দিস বি, ইউ আর নট হিয়ার উইথ মি। ফোনের স্ক্রিনে তাকাইয়া দেখি বন্ধু শামীম ফোন দিচ্ছে। হ্যাঁ বল। বন্ধু, তুই নাকি আজকে খেলবি না? আমি, তুই ঠিক শুনছ? বন্ধু, কেন খেলবি না তুই? জানোস এই খেলা নিয়ে ৭,০০০ টাকা বাজি আছে, আর তুই না খেললে নিশ্চিত খেলায় পরাজয় বরণ করতে হবে। আমি, তুই কি বলিস? ৭,০০০ টাকা, আর তোরে না বলছি খেলা নিয়ে আর বাজে না ধরতে? বন্ধু, সরি দোস্ত, আর বাজি ধরব না, এটাই লাস্ট। তুই প্লিজ আজকের খেলাটা খেলতে আয়। আমি, আমার তো আজকে জরুরি কাজ আছে। তারপরেও তুই বলতেছিস আসব, কিন্তু একটা শর্তে, খেলায় আমরা বিজয়ী হলে আমাকে একা ৩,০০০ টাকা দিতে হবে। বন্ধু, ওকে দিব, তারপরেও তুই খেলার মাঠে আসিস। আমি, আসব। আমি, রিয়া, এখন আমি যাই, আর জুম্মার নামাজের পরে আইসা চাচুকে তোর কথা বলে যাব। রিয়া, শিওর আসবি তো? হ্যাঁ বাবা, আসব, যাই এখন। ওকে, বাই বাই। এই কথা বলে হাঁটা শুরু করলাম। গন্তব্য এখন আপু বাসা। আপুর সাথে দেখা করার জন্য নয় কিন্তু, আপু বাসার সামনে আমার বন্ধুর বাইক, সেটা আনার জন্য। ২-৩ মিনিট হাঁটার পর আম্মুর ফোন। আমি, হ্যাঁ আম্মু, বল। আম্মু, সকাল সকাল কোথায় গেছিস? আমি, এই তো আম্মু, হালামনির বাসায়। আম্মু, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আয়। আমি, কেন? আম্মু, আজকে তুই বাজারে যাবি। আমি, কি বলো? আমি তো কখনো বাজার করি নাই, আমি পারবো না। আম্মু, পারবে না কেন? বাজার করা শিখতে হবে না। আমি, কাজের বুয়ার ছেলেটা কই, ওরে পাঠাও। আম্মু, কাজের বুয়া তো ২ দিনের ছুটি নিয়েছে। এ কোন মুসিবত, আসতেছি আমি। এখন কি করা যায়? রিয়াকে ফোন দেয়। হ্যালো রিয়া, কি হয়েছে বল। ইব্রাহিম কই? ইব্রাহিম হলো রিয়ার ছোট ভাই, এবার ৮ম শ্রেণীতে উঠেছে। রিয়া, ও তো ঘুমে, কেন? আমি, কাজ আছে, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, ওরে ১০ মিনিটের ভিতরে আমার কাছে পাঠা। রিয়া, পাঠাইতেছি। ১৫ মিনিট পরে। ইব্রাহিম, ভাই কেমন আছেন? আমি, ভালো। তোরে আসার জন্য তোর আপুরে ফোন দিছি ১ ঘন্টা আগে, আর তুই আইসছত আরও ১.৫ ঘন্টা পরে। ইব্রাহিম, কি বলতেছেন ভাই? আপু বলছে ১০ মিনিটের মধ্যে আপনার কাছে আসার জন্য, আমি কাটা কাটা ৯ মিনিটের মধ্যে আপনার কাছে হাজির, আর আপনি বলতেছ ১.৫ ঘন্টা। আমি, হয়েছে, আর পাকামো করা লাগবে না। আমি, চল। ইব্রাহিম, কোথায়? আমি, আমাদের বাসায়। কেন? আরে আম্মু বলতেছে আমাকে বাজার করার জন্য, আমি তো কখনো বাজার করি নাই, তাই আজকে তুই আমাদের বাসার বাজারটা করে দিবি। ইব্রাহিম, আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই, ওদিকে কই যান? আমি, আরে কিছুক্ষণ আগে ঈশিতা আপু আমাকে ফোন করে তাদের বাসায় নিয়ে গিয়েছিল সকালের ব্রেকফাস্ট করার জন্য, আর আমি গিয়েছিলাম বাইক নিয়ে, তাই এখন আপু বাসার সামনেই বাইক নিয়ে বাসায় যাইতে হবে না। ইব্রাহিম, আচ্ছা ঠিক আছে, চলেন। ১০-১২ মিনিট হাঁটার পর আপু বাসার সামনে গিয়ে। ইব্রাহিম, ভাই এভাবে হাঁটেন কেন? চুরি টুরি করছেন নাকি? আমি, ওই বেশি পাকানমি করলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। ইব্রাহিম, সরি ভাই, তা না হলে আপনি দেয়ালের পিছনে লুকাচ্ছেন কেন? আমি, বেশি কথা না বলে তুই সামনে গিয়ে দেখ আপু বাসার সামনে কেউ আছে কি না।
ইব্রাহিম একটু সামনে এগিয়ে। ইব্রাহিম, ভাই, আপু তো বারান্দায় দাঁড়িয়েই আছে আর আমার দিকে তাকিয়ে আছে। ওই তুই তাড়াতাড়ি লুকা। কেন লুকাবো? আপু তো দেখে ফেলছে, এখন লুকালেও লাভ হবে না। ওই পিচ্ছি, এদিকে আয়। জি আপু, এখানে কি করিস? কিছু না আপু, এমনি ঘুরতে আসছি। আচ্ছা, তোর ফারাবি ভাইকে দেখছিস? ওই তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? সামনে তাকিয়ে কথা বল, তা না হলে আপু বুঝে ফেলবে আমি এখানে। জি না আপু। ওই তুই আমার সাথে কথা বলছিস, বারবার দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখিস? কে আছে দেওয়ালের ওই পাশে? হায় আল্লাহ, ওরে নিয়ে এসে তো বড় ভুল করছি। ও তো এখন আমাকে ধরা খাওয়াবে নিশ্চিত। আমি হাত দিয়ে ওরে ইশারা করে বললাম, বল যে কেউই নাই। কেউ নাই তো আপু। আচ্ছা ঠিক আছে, তোর নাম জানি কি? আল্লাহ বাঁচাইছে, কথা বলে যা, এদিকে আর তাকাবি না। ঈশিতা, তোকে বুঝাবো মজা, আমাকে থাপ্পড় দেওয়া মনে মনে। ঈশিতা আপু। আচ্ছা, তোর ফারাবি ভাইকে দেখছিস? ওই তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? সামনে তাকিয়ে কথা বল, তা না হলে আপু বুঝে ফেলবে আমি এখানে। জি না আপু। ওই তুই আমার সাথে কথা বলছিস, বারবার দেওয়ালের দিকে তাকিয়ে কি দেখিস? কে আছে দেওয়ালের ওই পাশে? হায় আল্লাহ, ওরে নিয়ে এসে তো বড় ভুল করছি। ও তো এখন আমাকে ধরা খাওয়াবে নিশ্চিত। আমি হাত দিয়ে ওরে ইশারা করে বললাম, বল যে কেউই নাই। কেউ নাই তো আপু। আচ্ছা ঠিক আছে, তোর নাম জানি কি? আল্লাহ বাঁচাইছে, কথা বলে যা, এদিকে আর তাকাবি না। ইব্রাহিম। আপু, এখন কোন ক্লাসে পড়তেছিস? ইব্রাহিম, ক্লাস 8-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা এত ঘোরাঘুরি না করে বাসায় যা। ঠিক আছে আপু। ইব্রাহিম আমার কাছে এসে, ভাই, আপনি আপুকে এত ভয় পান কেন? ওই, তুই বারবার আমার দিকে তাকাচ্ছিলি কেন? আর আমি ঈশিতাকে ভয় পাই না। তাহলে লুকিয়েছিলেন কেন? তুই বুঝবি না, যা এখন গিয়ে দেখ ঈশিতা আপু গেছে কিনা। ভাই, ঈশিতা আপু যদি আমাকে আবার দেখে ফেলে তাহলে তো অনেক ধমক দেবে। আমি জানি, তুই ওখান থেকে লুকিয়ে দেখ। ইব্রাহিম একটু সামনে গিয়ে, আপু তো বারান্দায় নাই, মনে হয় বাসার ভিতরে গেছে। আমি ইব্রাহিমের কথা শুনে তাড়াতাড়ি বাইকে উঠে বাইক স্টার্ট করে ওকে বললাম, তাড়াতাড়ি বাইকে ওঠ। তারপর একটানে আমাদের বাসায়। আমি আমার রুমে প্রবেশ করলাম, এমনি আম্মু এসে বলতেছে, এতক্ষণ লাগে তোর খালামনির বাসা থেকে আসতে? আর এই বাইক কার? বাইক এটা আমার বন্ধু সুমনের। তোর বাইক কই? একটু সমস্যা হয়েছে তাই গ্যারেজে দিয়েছি, বিকেলে নিয়ে আসব। দুদিন পরে পরে বাইকের সমস্যা, বাইক বিক্রি করে দে। বাইক বিক্রি করে দিলে চলবো কি করে? ভার্সিটি যাব কি করে? আরে ইব্রাহিম তুই? আমি ওরে নিয়ে এসে বাজার করার জন্য। ভালো করছিস, এখন তোরা দুজন নাস্তা করে নে। না আমি করব না, আমি করে আসছি খালামনির বাসা থেকে। ইব্রাহিমকে করাও। না, একটু ঘুমানো দরকার, সারা রাত ঘুমাতে পারিনি। রাতে কালো কফি খাইলে এ আর এক জ্বালা, রাতে ঘুম হয় না। জানি এখন ঘুম আসবে না, তারপরেও একটু চেষ্টা করি। বিছানায় গায়ে এলিয়ে দিলাম, কোন সময় জানি চোখ লেগে গেছে বলতে পারি না। দুপুর 12:30, আম্মুর ডাক। এই ফারাবি, ওঠ, নামাজে যাবি না? হ্যাঁ আম্মু, যাব তো, আরেকটু ঘুমাই। এখন কটা বাজতে চলছে জানিস? 12:30। কি, তুমি আরও আগে ডাক দিবা না? কখন থেকে ডাকতেছি, তোর উঠার কোনো নাম গন্ধ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আমি গোসল দিয়ে যখন পাঞ্জাবি পরতে যাব, পাঞ্জাবি দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি, কারণ পাঞ্জাবির সাথে আমার সবগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি আয়রন করা। আমার জানা মতে তো ভুয়া দুদিন ধরে বাসায় নাই, তাহলে এতগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি কে আয়রন করেছে? আমার আম্মু তো এতগুলো শার্ট প্যান্ট আয়রন জিন্দিগিতেও করবে না, তাহলে কে করেছে? আম্মু, আম্মু, ওই আম্মু, কি হয়েছে, এভাবে ডাকতেছিস কেন? আমার এতগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি কে আয়রন করছে? তুমি? না। তাহলে? তোর ঈশিতা আপু। কখন করল? গতকাল বিকেলে। ওর নাকি বাসায় একা একা ভালো লাগছিল না, তাই এর জন্য আমাদের বাসায় আসছিল। আর ওই সময় আমি তোর ওই নীল পাঞ্জাবিটা আয়রন করতেছিলাম জুম্মার নামাজ পড়ার জন্য। ঈশিতা বলল, খালা আমার কাছে দাও, তখন তোর পাঞ্জাবি শেডগুলো আয়রন করে দিয়েছে। ইদানিংও আপুর চালচলন তো একবারে ভালো দেখতেছি না, আমাকে খুব কেয়ারিং করে, আবার মাঝে মাঝে ঝাড়ি বকাও দেয়। আমার পছন্দের জিনিস রান্না করে ফোন দিয়ে নিয়ে খাওয়ায়, আমার আশেপাশে কোনো মেয়ে দেখতে পারে না, এমনকি আমার বেস্ট ফ্রেন্ড রিয়াকেও না। আপুর মনে কি কিছু চলতেছে নাকি? আর আমারও ইদানিং আপুকে দেখলে কি জানি হয়ে যায়, যা বলে তা বাধ্য ছেলের মতো মেনে নেই। আর মেনে না নিয়ে উপায় আছে? ওই গুন্ডি মেয়ে জোর করে হলেও করাবে, তার ওপর বড় আপু। কিন্তু সমস্যা একটা, আগে গায়ে হাত তুলত না, ইদানিং কথায় কথায় থাপ্পড় মারে। আর থাপ্পড় মারলেও কি, ভার্সিটির কত পোলাপাইন আছে আপুর হাতে দিনে 50টা থাপ্পড় খাইতে রাজি। না, এখন এভাবে ভাবনা জগতে পড়ে থাকলে চলবে না, পরে জুম্মার নামাজ তাকবীরের সহিত পড়তে পারব না। নামাজে যাই। দুপুর 1:50।
জুম্মার নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির এসে দেখি চাচ্চুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মানে রিয়ার বাবা। আমি চাচ্চুর কাছে গিয়ে রিয়ার বিয়ের সম্পর্কে সব কিছু বললাম। চাচ্চু আমার সব কথা শুনে মেনে নিয়েছে। লেখাপড়া শেষ করার আগে বিয়ে হবে না। যাক, রিয়াকে একটা ফোন দেই। রিং হচ্ছে। একবার রিং হওয়ার পরই ফোন ধরেছে। হ্যালো রিয়া, কি করিস? এই তো নামাজ পড়তেছি। আর শোন, তোর বিয়ের ব্যাপার নিয়ে চাচ্চুর সাথে কথা বলছি। চাচ্চু সব মেনে নিয়েছে, সো বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। রিয়া, সত্যি? আমি তো বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ বাবা, সত্যি। এখন আমি অনেক খুশি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। এখন তুই এক কাজ কর, আমাদের বাসায় চলে আয়, একসাথে লাঞ্চ করব। না না, আব্বু আম্মু আমার জন্য বসে আছে। তাহলে বিকেলে তুই তো গিটার নিয়ে আমাদের বাসায় চলে আসবি। আমার বিয়ে না হওয়ার খুশিতে ছাদে আড্ডা হবে এবং তোর পছন্দের খাবারও থাকবে। না না, বিকেলে আসতে পারবো না, আসলেও সন্ধ্যের 7টার দিকে। কেন? একটা জরুরি কাজ আছে। তোর কিসের জরুরি কাজ সেটা আমি জানি, ক্রিকেট খেলা। এই খেলা ছাড়া কিছুই বুঝিস না। না না, খেলা না, অন্য আরেকটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যে 7টার দিকে আসবি তো কনফার্ম? হ্যাঁ, কনফার্ম আসব। এখন আমি রাখি। কথা শেষ করে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হঠাৎ করে ঈশিতা আপুর ফোন। এই মেয়ে আবার আমাকে ফোন দিচ্ছে কেন? সকালের থাপ্পড়ের কথা এখনও আমার মনে আছে। ফোন ধরব না। ফোন কেটে দিলাম। আবার ফোন দিল। আবার কেটে দিলাম। কিছুক্ষণ পরে একটা মেসেজ। মেসেজটা ওপেন করে দেখি ঈশিতা আপুর। প্লিজ ফোনটা ধর। মেসেজটা দেখতে দেখতে আবার ফোন। এবার রিসিভ করলাম। আমি। আপু বল। ঈশিতা আপু। ওই কুত্তা, তোরে না বলছি আমাকে আপু ডাকবি না? হায় আল্লাহ, এই মেয়ের যা বলি তাই উল্টে। মনে মনে, আমি কিছু বলবো না, তুমিই বলো। ঈশিতা আপু একটু হেসে, এই তো গুড, এভাবে তুমি করে বলবি। এখন আমাদের বাসায় আয়। কেন? ঈশিতা আপু একসাথে লাঞ্চ করব। না, আসবো না। ঈশিতা আপু কেন? তুমি না সকালে বলছো তোমাদের বাসায় আর না যাওয়ার জন্য? ঈশিতা আপু সকালে বলছি, এখন বলতেছি আসার জন্য। তুই আসবি কি না তাই বল। না, আসবো না। ঈশিতা আপু তুই না আসলে তোদের বাসা থেকে ধরে আনব। এই মেয়ের চালচলন তো কিছুই বুঝতেছি না। এমন করে কেন আমার সাথে? আমাকেই বকবা, আমাকেই মারবে, আর আমাকেই আদর করে ডেকে নিয়ে খাওয়াইবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। 10 মিনিট পর আপুর দরজার সামনে কলিং বেল চাপতেই আপু দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে সোফায় বসলাম। আপুও আমার সাথে সাথে সোফায় বসল। তারপর আমার হাত ধরে বলতেছে, সকালের এমন ব্যবহারের জন্য সরি। আসলে আমার খুব রাগ উঠে গিয়েছিল, তাই তোকে থাপ্পড় মারছি। খুব লেগেছে তাই না রে? কণ্ঠটা একটু নরম করে। আমি আপুর এরকম নরম কণ্ঠ কখনো শুনি নাই, তাই আপুকে বললাম, আমি কিছু মনে করি নাই। তাহলে এখন চল, খাবি? আমিও বাধ্য ছেলের মতো খাবার টেবিলে গিয়ে বসলাম। আপু আমাকে খাবার দিতে দিতে বলছে, আজকে কি পাক করছি জানোস? তোর প্রিয় খাবার, গরুর মাংস ভুনা আর চিংড়ির চচ্চড়ি। ওয়াও, তুমি কি করে জানো এগুলো আমার পছন্দের? ঈশিতা আপু আমি আরও অনেক কিছু জানি। কি জানো? ঈশিতা আপু না, কিছু না, কথা না বলে আবার শুরু কর। আমি খাবার শুরু করলাম। সবগুলো আমাকে দিতেছ কেন? তুমি খাবে না? তোর জন্যই তো পাক করছি, তাই বলে তুমি খাবা না? খাবো। তাহলে শুরু কর। খাবারের কোনো আওয়াজ হয় নাকি? খাবার শেষ করে আমি ড্রয়িং রুমের সোফায় বসলাম। কিছুক্ষণ পরে আপু আসলো। হায় আল্লাহ, আমি তো এতক্ষণ আপুকে খেয়ালই করি নাই। আপু একটা ফতুয়া পড়ছে। ফতুয়াটা সামনের দিকটা একটু ঝোলা। কথাটা শেষ করতে পারলাম না। আপু এসে আমার সামনে সোফায় হেলান দিয়ে বসল। এখন আমি আপুর দিকে এক নজরে তাকিয়ে আছি। আপু আমার তাকিয়ে থাকা দেখে সোফার হেলান ছেড়ে আমার দিকে একটু ঝুঁকে কিছু বলতে যাবে। তখন আমি চোখে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি চোখ বন্ধ করে ফেললাম।